বেশ বড়সড় ডাইনিং রুমটা লাল কালোতে অদ্ভুত রকমের গা ছমছমে লাগছে। চারিদিকে নীরবতা, এমন এক নীরবতা যা বুকের ভেতরে অজানা অস্বস্তি ঢুকিয়ে দেয়। ডাইনিং রুমের মাঝখানে রাখা 20 জন বসার উপযোগী বিশাল ডাইনিং টেবিল, টেবিলের ঠিক উপরেই চলছে এক ঝাড়বাতি। তাতে জ্বলছে মমের মতো কৃত্রিম আলো, যার দরুন দিনের বেলাও ভৌতিক লাগে। টেবিলের আকর্ষণীয় মূল আসনে বসে আছে আসফার ইসদার। চামচের টুংটাং শব্দ তুলে সে অল্প একটু খাবার মুখে তুলে নিল, তারপর চোখ তুলে তাকালো তার পাশেই বিরক্ত মুখে দাঁড়িয়ে থাকা চেরির দিকে। আজ মেয়েদের বদলে চেরিকে দিয়েই খাবার পরিবেশন করাচ্ছে সে। আর আসফারকে খাবার বেড়ে দিতে হবে এই কথা শোনার পর থেকেই চেরির মুখটা বাংলাদেশের মানচিত্রের মতো বেঁকে আছে। আসফার একবার চেরির দিকে তাকিয়ে আবার খাবার মুখে দিল। এরপর নির্বিকার কণ্ঠে মেয়েদের উদ্দেশ্যে বলল, আমার জন্য আজ আর কারো ডিনার বানানোর দরকার নেই। ইভেন টুডে নো ওয়ান শুড সেট ফুড ইন দ্য কিচেন। আদেশ শুনে উপস্থিত সব মেয়ের একসঙ্গে নিচু স্বরে বলে উঠল, ওকে মাস্টার। নাও এভরিওয়ান গেট আউট অফ হিয়ার। এক সেকেন্ডও দেরি না করে সবাই ডাইনিং রুম ছেড়ে চলে গেল। ডাইনিং রুমে এখন শুধু 2 জন, আসফার আর চেরি। চেরি কপাল কুঁচকে আসফারের দিকে তাকিয়ে রইল। ডিনার বানাতে নিষেধ করেছে, তার মানে আজ আসফার বাইরে থাকবে। এই ভাবনাটা মাথায় আসতেই চেরির চোখ চকচক করে উঠল। আসফার না থাকলে তার হাতে অনেকটা সময় থাকবে, এই সুযোগ কাজে লাগানো খারাপ হবে না। মনে মনে খুশি হলেও পুরো ব্যাপারটা নিশ্চিত হতে সে নিজেই প্রশ্ন করল, আপনি কি আজ বাইরে থাকবেন? আসফার থেকে এই প্রশ্নটারই অপেক্ষায় ছিল। প্রশ্ন শোনা মাত্রই তার ঠোঁটের কোণে এক ফোঁটা হাসি ফুটে উঠল। চেরির দিকে না তাকিয়ে সে বলল, না কেন, মিস করবে আমাকে? চেরি আরও কপাল কুঁচকে নিল। তার ইচ্ছে করছে আসফারের মুখ ঝামা ঘষে না করে দিতে। তাকে মিস করবে চেরি? হ্যাঁ, স্বপ্নেও না। নিজের বিরক্তি প্রকাশ না করেই বলল, ডিনার বানাতে না করলেন যে? এইবার আসফার ধীরে চেরির মুখের দিকে তাকালো, হালকা করে ঘাড় কাত করলো। আসফার ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, ওদের ডিনার বানাতে মানা করেছি কারণ আজ ডিনার তুমি বানাবে। আসফারের কথা শুনে চেরি চমকে উঠল। সে কি ঠিক শুনেছে? ডিনার সে বানাবে? শখের বশে এক সময় কেক বানানো শিখেছিল, আর টুকটাক কিছু সাধারণ রান্না সে জানে এটুকুই। কিন্তু ডিনার, তাও আবার আসফার ইসলামের ডিনার। সে তো জানেই না আসফার ডিনারে কি খায়, বা ডিনারের জন্য উপযুক্ত এমন কোনো রান্না কিভাবে করতে হয়। বিস্ময় সামলাতে না পেরে চেরি চেঁচিয়ে উঠল। কি? আসফার বিরক্ত চোখে তার দিকে তাকালো, রুষ্ট কণ্ঠে বলে উঠল, সারাক্ষণ চেঁচাও কেন? আর আমি যা বলেছি বাংলাতেই বলেছি, কানে শুনতে পাও না? কিন্তু আমি তো তেমন রান্না জানি না। I have nothing to do with those. You have to do the cooking. আমি সাধারণ কিছু আইটেম একটু একটু রান্না করতে জানি, কিন্তু এসব ডিনারের খাবার যেগুলো দিয়ে মানুষ ঠিকঠাক ডিনার করে সেগুলো আমি জানি না। এ কথার মাঝে আসফার হঠাৎই হাতের চামচটা প্লেটে রেখে দিল। পরক্ষণেই চেরিকে হঠাৎ করে টেনে নিয়ে নিজের কোলে বসিয়ে দিল। এতে চেরি নিঃশ্বাসটা আটকে গেল, তবে কিছু বলে না। আসফার তোর মুখ হালকা করে চেপে ধরে নিজের দিকে ঘুরিয়ে বলে, Either I will eat your cooking today or I will chew you up. Now you can choose which one you want. কথাটা বলে আসফার চেরিকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই চেরি পিছন থেকে শক্ত গলায় বলে উঠল, খেতে না পারলে বা ফুড পয়জনিং হলে আমার কোনো দোষ নেই, আগেই বলে রাখছি। আসফার ঘুরেও তাকালো না। সামনের দিকে হাঁটতে হাঁটতে শীতল হেসে ঠান্ডা স্বরেই বলল, এরকম কিছু হলে সেকেন্ড অপশন কার্যকর হবে। চেরি দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল, আর কোনো কথা বলল না। কি বলবে? এই লোক কি শুনবে কিছু? দীর্ঘশ্বাস নিয়ে দাঁত চেপে বলে, আল্লাহ করুক আমার হাতের রান্না খেয়ে এই লোকের ফুড পয়জনিং হয়ে যাক। এরপর রুম টু ওয়াশরুম, ওয়াশরুম টু রুম করতে থাকবে, ভালো হবে। নাফিজ হায়দারের লাশ আর বাড়িতে নিয়ে যাওয়া হয়নি। পোড়া দেহ সাধারণভাবে গোসল দেওয়া সম্ভব নয়, তার উপর তীব্র পোড়া গন্ধ। সব দিক বিবেচনা করে ইলহাম মর্গ থেকেই কফিন ও জানাজার ব্যবস্থা করেছে। এমনিতেও বাড়িতে নিয়ে গেলেও বিশেষ কিছু বদলাতো না। শেষ ঠিকানা তো সেই অন্ধকার কবরই। দাফন সম্পন্ন হওয়ার পর ইলহাম সরাসরি বাড়ি ফিরে আসে। বাড়িতে ঢুকেই তার চোখে পড়ে হলরুমের সোফায় এলমা হায়দার গায়ে নিয়ে বসে আছেন। নিস্তেজ শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন সামনের দিকে। নাফিস হায়দারের মৃত্যুর খবর শোনার পর থেকেই তিনি এমন, একদম চুপ, জীবন্ত লাশের মতো। চাচি, মামি, প্রতিবেশী মহিলারা অনেক চেষ্টা করেও তাকে কাঁদাতে পারেননি। এই অস্বাভাবিক নীরবতায় ইলহামের হৃদয়ে নতুন এক ভয়ের জন্ম দিয়েছে।
এলাম ধীরে এগিয়ে গিয়ে মায়ের পায়ের কাছে বসে পড়ে। তার কোলে মাথা রেখে কাঁপা গলায় বলে, মা, একটু স্বাভাবিক হও তুমি। তুমি যদি এভাবে চুপ করে যাও, আমাদের 3 ভাই বোনের কি হবে? কিছুক্ষণ থেমে সে মায়ের চোখের দিকে তাকালো। দু হাত জোর করে মুঠোয় নিয়ে আকুল কণ্ঠে বলে, বাবা এমনিতেই অপ্রতিষ্ঠিতভাবে চলে গেছে। এখন তুমি যদি আমাদের ছেড়ে যেতে চাও, আমিও বাঁচব না মা। ইলহামের চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। এ কথায় ইলমা হায়দারের শরীর হালকা কেঁপে ওঠে। হঠাৎই যেন ভাঙন নামে তার ভেতরে। তিনি ঝাঁপিয়ে পড়ে ইলহামকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠলেন। এতক্ষণ আটকে রাখা কান্না এক মুহূর্তে বাঁধ ভেঙে বেরিয়ে এলো। ইলহামও মাকে শক্ত করে জড়িয়ে ধরল। তার নিজের কান্নাও আর ধরে রাখতে পারল না। অন্য সোফায় বসে থাকা এমা এতক্ষণ গুনগুন করে কাঁদছিল। ভাই আর মাকে এভাবে জড়িয়ে ধরে কাঁদতে দেখে সে এবার জোরে হাউমাউ করে কেঁদে উঠল। একটু দূরে দাঁড়িয়ে থাকা রৌনক চুপচাপ সব দেখছিল। তার চোখও ঝাপসা হয়ে এলো, কিন্তু সে কিছু বলল না। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। শোক, কান্না আর হারানোর যন্ত্রণায় পুরো বাড়িটাই যেন নিঃশব্দ নিঃশ্বাসই নিতে ভুলে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চেরি রুম ছেড়ে বেরিয়ে আসে। গতকাল কত কষ্ট করে সে পাস্তা আর রেডিমেড স্যুপ রান্না করেছিল। খেতে আহামরি না হলেও অন্তত খাবার উপযুক্ত হয়েছিল। কিন্তু রাতটা পেরিয়ে গেলেও আসফার ফেরেনি। তখনই চেরি বুঝে গিয়েছিল এই পুরো আয়োজনটাই ছিল তাকে অকারণে খাটানোর জন্য। রাগে ফুসফুস করতে করতেই সে শেষ পর্যন্ত ঘুমিয়েই পড়েছিল। এসব ভাবতে ভাবতেই হঠাৎ কারোর সঙ্গে সজোরে ধাক্কা লেগে যায় তার। চমকে সে তার পা পিছিয়ে নেয়। কপালে হাত দিতে না দিতেই এক ঝাঁঝালো ঋণ ঋণে মেয়েলি কণ্ঠ ভেসে আসে। Who the hell are you? Can't you see with your eyes? চেরি কপাল ঘষতে ঘষতে সামনে তাকিয়ে দেখে এক বিদেশিনী মেয়ে। গোল্ডেন চুল, স্লিভলেস সাদা শার্টের সঙ্গে কালো প্যান্ট, কোমরে বেল্ট, পায়ে উঁচু হিল, চুল খোলা, মুখে নিখুঁত মেকআপ, চোখে সানগ্লাস। অসম্ভব সুন্দর আর ভীষণ আত্মবিশ্বাসী লাগছে দেখতে। মেয়েটি আর কেউ না, ডক্টর এলারা মিরেন। এলারা সানগ্লাস খুলে কপাল কুঁচকে চেরির দিকে তাকালো। চেরির মুখ দেখেই তার চোয়াল শক্ত হয়ে এলো। সে বুকে হাত ভাঁজ করে দাঁতে দাঁত চেপে বলল, Sorry, my foot. You fucking girl. চেরি বুঝতে পারলো না এত সামান্য একটা ধাক্কা এতটা অ্যাগ্রেশন কেন। অপমান আর রাগ বুকের ভেতরে ছ্যাদ করে উঠল। তবুও নিজের ভুল ভেবে শান্ত গলায় বলল, Please control your language. I made a mistake and I was careless. But that does not give you the right to say whatever you want. You do not have the right to insult me. What honor does a prostitute have? এ কথায় চেরির ভদ্রতার শেষ বিন্দুটুকু উবে গেল। অচেনা মেয়ের মুখ থেকে এমন তীব্র অপমানে সে চেঁচিয়েই উঠল। Mind your language. এলারার তীক্ষ্ণ অপমান চেরির শরীর কাঁপিয়ে দিল। হঠাৎ করেই যেন সমস্ত শক্তি ফুরিয়ে গেল তার। সে মাথা নিচু করে চোখ জোড়া শক্ত করে বন্ধ করে নিল। লজ্জায় ঘৃণায় মনে হলো এই মুহূর্তে যদি মাটির নিচে ঢুকে যেতে পারত। পৃথিবীর আলো, মানুষের চোখ সবকিছু থেকে নিজেকে লুকিয়ে ফেলতে। নিজের শরীরটাকেই তার কাছে জঘন্য লাগছে। জঘন্য লাগছে এই কলঙ্ক দেহের উপর। শরীরের প্রতিটি রক্ত কণিকার স্রোতে যেন ঘৃণা ছুটে বেড়াচ্ছে। যে হৃদয় আগে পড়ে ছাই হয়ে গিয়েছিল তা আবারও জ্বলে উঠল। আর সেই আগুনের কেন্দ্র আসফার ইসদার নিজেই। ঘৃণা বাড়তে লাগলো তার প্রতি। অসীম, দম বন্ধ করা ঘৃণা। লম্পট কাপুরুষে। হ্যাঁ, এতে কোনো ভুল নেই। প্রতিশোধ নেওয়ার কি অন্য কোনো পথ ছিল না? অবশ্যই ছিল। তবুও সে এই নোংরা কলঙ্কিত পথটাই বেছে নিয়েছে। এর চেয়ে ভালো হতো সে যদি তাকে মেরেই ফেলতো। অন্তত আজ তাকে স্ল্যাট শব্দটার বোঝা বইতে হতো না। চেরি তখনও নীরব, চোখ বন্ধ, শ্বাস ভারী। এই নীরবতায় এলারার কণ্ঠ আরও কেটে পড়ল। ব্যঙ্গ করে বলল, What happened that you went silent? Now tell me, what were you talking about with respect? চেরি চোখ নামিয়ে আরো শক্ত করে খিচে নিল। অস্থিরতা, অপমান আর লজ্জায় সে অনবরত দুই দিকে মাথা নাড়তে লাগলো। কাঁপতে থাকা ঠোঁট খুলে অস্পষ্ট স্বরে বলে উঠল, আমি কিছু করিনি, কিছুই না। আমি কিছুই করিনি, বিশ্বাস করো না। কথা শেষ করার আগে ইলারা ঝাঁপিয়ে পড়ল। নিজের লম্বা ধারালো নখ চেরির বাহুতে গেঁথে ধরে তাদের দাঁত চেপে সে ফোঁস করে উঠল। ইলারার নখের চাপে চেরি ব্যথায় আহ করে চিৎকার করে উঠল। চোখের কোণ ভেঙে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। কিন্তু এবার আর কোনো শব্দ বের হলো না তার মুখ থেকে। কি বলবে সে? কিভাবেই বা বলবে?
এর আগে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়নি সে। আর তার চেয়েও বড় কথা, আজ নিজের কোনো দোষ না থাকা সত্ত্বেও এই মেয়েটার চোখে সে অপরাধী। কারণ কোনো মেয়ে নিজের বাগদত্তার পাশে অন্য কাউকে সহ্য করতে পারে না। ইলারা আবার মুখ খুলতে দ্রুত হয়। ঠিক সেই মুহূর্তেই একটা ভারী পুরুষালী গম্ভীর কণ্ঠ চারপাশ কাঁপিয়ে উঠল। কি হচ্ছে এখানে? হঠাৎই কণ্ঠে ইলারা থমকে গেল, চেরিও চমকে উঠল। দুজনেই একসাথে শব্দের উৎসের দিকে তাকালো। তাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে আসফারিস্তান। মিলি গোয়েন্দা অফিসের ভেতরে সিনিয়র অফিসার নীল আহমেদের কেবিনে বসে আছে। কেবিন জুড়ে থমথমে নীরবতা। নীল আহমেদ গভীর দৃষ্টিতে মিলির দিকে তাকিয়ে চিন্তিত কণ্ঠেই বলে, আপনি যা চাইছেন সেটা ভীষণ ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ বলেই তো এখানে এসেছি, নইলে অন্য কোথাও যেতাম। বুঝতে পারছি, কিন্তু আজ পর্যন্ত মর্ণভেইলে প্রবেশ করা একজনও জীবিত ফিরে আসেনি। এই পরিস্থিতিতে আমি আমার কোনো কর্মীকে হারাতে চাই না, তাও দেশের জন্য নয়, আপনার পার্সোনাল রিজনে। মিলির চোখে হঠাৎ কঠোর দৃঢ়তা ঝিলমিল করে উঠল। সে সোজা নীলের দিকে তাকিয়ে বলল, আমি তো আপনাকে কাউকে পাঠাতে বলিনি, আমি আপনাকে এই কেস হ্যান্ডেল করতে বলেছি। আমি কেন? 33 বছর বয়সে যোগ্যতা ছাড়া কেউ সিনিয়র অফিসার হয় না। নীল নিজের সীমার বাইরে গিয়ে এবার সত্যিই হেসে ফেলল। এই ছোট্ট মেয়েটা তাকে প্রশংসা দিয়ে সরাসরি মৃত্যুর মুখে ঠেলে দিতে চাইছে। ভাবনাটা নিঃসন্দেহেই বিচিত্র। অন্য কেউ কাজ করানোর জন্য টাকার লোভ দেখায়, সেখানে এই মেয়ে সম্পূর্ণ বিপরীত। নীল চেয়ারে একটু পেছন হেলান দিয়ে মজা মেশানো স্বরে বললেন, প্রশংসা করে জমের দুয়ারে পাঠাতে চাইছেন বুঝি? হতে পারে, মানুষ তো স্বার্থপরই হয়, নিজের কাজ বের করতে কত কিছুই না করে, সেখানে আমি না হয় একটু প্রশংসাই করলাম। নীল আবার হেসে উঠল, তবে এবার শব্দ করে। কয়েক সেকেন্ড পর সেই হাসি থামিয়ে শান্ত স্থির দৃষ্টিতে মিলির দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে, আমি আপনার ওই স্বার্থপর কেসটা নিলাম। মিলি এক মুহূর্ত দেরি না করে উঠে দাঁড়ালো। হালকা মাথা নেড়ে বলল, ধন্যবাদ, আসছি তাহলে। কেবিনের দরজাটা ধীরে বন্ধ হয়ে গেল, আর নীল চুপচাপ বসে রইলেন। মর্নভিল নামে অজানা মৃত্যুর কূপে প্রবেশ করতে তার ভয় নেই। তার পরিবার পরিজন আপন বলতে তো কেউ নেই। এতিম সে। বুঝ হওয়ার পর নিজেকে অনাথ আশ্রমেই পেয়েছে। মরে গেলেই কি? আসফারকে এক নজর দেখেই চেরি দ্রুত নিচের দিকে দৃষ্টি নিয়ে নিল। তবুও পা এক চুলও নড়ল না তার। মনে হচ্ছিল এই মুহূর্তে নড়লেই ভেঙে পড়বে সে। সে দেখতে চায় আসফারের প্রতিক্রিয়া। এলারা একবার চেরির দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়ে নিল, তারপর ধীরে আত্মবিশ্বাসী ভঙ্গিতে হেঁটে আসফারের কাছে গিয়ে নাটকীয়ভাবে তার হাত জড়িয়ে ধরল। বেবি, আই কেম টু ইউ, আই হ্যাভ সামথিং ইম্পর্টেন্ট টু টেল ইউ অ্যাবাউট আওয়ার ম্যারেজ। আসফার তখনও চেরির মুখের দিকেই তাকিয়েছিল। এলারার কথা সে ঠিকমতো শুনতেই পায়নি, কিন্তু চেরি শুনেছে। মুহূর্তের মধ্যেই সে নিজেকে সামলে নিয়ে নিঃশব্দেই সেখান থেকে সরে গেল। চেরির চলে যাওয়া চোখে পড়তেই আসফার ঠান্ডা গলায় এলারাকে বলল, Stand aside. I came to say something. What? The old master is coming next week. That's what I came to tell you. আসফারের চোখ হঠাৎই ধারালো হয়ে উঠল। তীক্ষ্ণ স্বরে বলল, You really think OM is coming and I don't know if that's possible? তুমি জানো, তা আমি জানি, কিন্তু ওল্ড মাস্টার কেন আসছে সে তুমি জানো না নিশ্চয়ই। For our wedding. এই কথা শুনে আসফার বিদ্রুপ করে হেসে উঠল। পরক্ষণেই দাঁতে দাঁত চেপে করছে উঠল, OM বলবে আর আমি তোমার মতো জঞ্জালকে বিয়ে করব। তোমার স্বপ্নেই এমনটা হতে পারে। Get out of Monvale. এই কথা বলে আসফার ঘুরে নিজের রুমের দিকে হাঁটা ধরল। পেছনে দাঁড়িয়ে এলারা কটমট করে তাকিয়ে রইল তার দিকে। চোখে অপমান, রাগ আর প্রতিশোধের আগুন জ্বলতে লাগলো। তবে রাগ পড়ল সব চেরির উপরে। চেরি রুমে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। এখনো এলারার কথা তার কানে বাজছে। এই কিছুদিনের এত তিক্ত অভিজ্ঞতায় তার কিশোরী মন ভেঙে চুরমার করে দিয়েছে। যতবার নিজের ক্ষতে মলম লাগাতে যায়, ততবারই কেউ না কেউ নতুন করে ক্ষত সৃষ্টি করে। চেরি আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকাতেই তার ভিতরের আরেক সত্তা যেন আয়নায় দেখতে পেল। সে অবজ্ঞার চোখে তার দিকে তাকিয়ে ব্যঙ্গ করে বলে, বে হয়ে কেমন ফিল হচ্ছে রাজকন্যা থেকে? ছি, আমি ধিক্কার জানাই তোর জীবনকে। একথায় চেরি নিজের চোখ খিচে বন্ধ করে হাত দিয়ে কান চেপে ধরে চেঁচিয়ে বলে, চুপ করো। কিন্তু সেই সত্তা চুপ করার বদলে জোরে জোরে হেসে উঠে বলল,
লাগছে খুব। চেরি আর সইতে না পেরে ড্রেসিং টেবিলের উপরের থেকে আসফারের পারফিউমের বোতল নিয়ে আয়নার দিকে ছুঁড়ে মারে। মুহূর্তেই হাসির শব্দ থেমে যায়। বিকট শব্দ করে আয়না ভেঙে এদিকে সেদিকে ছিটকে পড়ে, যার দরুন কাচের কয়েক টুকরো চেরির গায়েও গিয়ে বেঁধে। চেরির শরীর থরথর করে কাঁপছে। পুরো রুমে যেন তার আশেপাশে ঘুরতে থাকে। অতিরিক্ত উত্তেজনা, মানসিক চাপ সইতে না পেরে চেরি সেখানেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। আজকাল শীতটা আগের চেয়ে অনেক বেশি, বিশেষ করে নদীর আর জঙ্গলের দিকের শীত যেন আরও ধারালো। মর্নভেলে আজ কুয়াশায় মুড়িয়ে আছে, তার উপরে আজ সূর্য ওঠেনি। চারপাশে জমাট বাঁধা ঠান্ডা। এই শীতের মাঝেই একেবারে বরফ ঠান্ডা পানির বাথটাবে শুয়ে আছে আসফার। হিমশীতল পানির স্পর্শেও তার ভ্রু পর্যন্ত কাঁপছে না। তবুও যদি এই ঠান্ডা তার বুকের ভেতরের আগুনটাকে সামান্য হলেও শান্ত করতে পারত। কিছুক্ষণ আগেই রুমে ঢুকে সে দেখেছে ভাঙা কাচের টুকরোর মাঝে নিথর হয়ে পড়ে আছে চেরি। শরীরে কিছু জায়গা ছোট ছোট কাঁচ বিঁধে রক্ত বের হচ্ছে। দৃশ্যটা দেখতেই তার ভিতরে অদ্ভুত এক অনুভূতির জন্ম নেয়। এমন অনুভূতি যার নাম সে জানে না, যার সঙ্গে সে পরিচিতও নয়। আসফার চোখ বন্ধ করে গভীর শ্বাস নিয়ে নেয়। তারপর ধীরে ধীরে চেরির কাছে গিয়ে তাকে কোলে তুলে নিয়ে বেডে শুয়ে নিজের হাতেই তার শরীরে কেঁদে থাকা কাচের টুকরোগুলো বের করে। একে একে ক্ষত পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দেয়। যত্ন করে ওয়ান টাইম ব্যান্ডেড বেঁধে দিয়েছে। চেরি আর এলারার মধ্যে ঠিক কী কথা হয়েছে তা সে জানে না, তবে এলারা যে ভালো কিছু বলবে না এটা খুব ভালো করেই জানে। পূর্বের দৃশ্য মনে পড়তেই আসফা চেরির শার্টের বোতাম খুলে কাঁধ থেকে একটু নিচে নামায়। ডান হাতের বাহুতে 5 নখের আঁচড় স্পষ্ট, যা দেখলেই হঠাৎ করেই তার মাথার ভেতরে রাগের ঢেউ আছড়ে পড়ে। ক্ষতস্থান স্যাভলন দিয়ে মুছে মলম লাগিয়ে বিড়বিড় করে বলে, You didn't do a good job, Elara. I didn't give anyone the right to hurt me. Still, you showed this courage. You'll get the punishment for this. Wait. সেই রাগ সামলাতেই সে এসে পড়েছে এই ঠান্ডা পানির বাথটাবে। নিজেকে শাস্তি দেওয়ার জন্য না, ভেতরের রাগ দমন করার ব্যর্থ চেষ্টায়। সে জানে না কায়েনসেরাফ সবেমাত্র কাজ শেষ করে রুমে ঢুকেছে। আসফারের সঙ্গে কাজ শুরু করার পর থেকেই তাকে প্রায়শই আসফারের কাছাকাছিই থাকতে হয়। এই তো 1 বছর আগে তারা বেডিতে এসেছে, আর তখন থেকেই মর্নভেইল তার থাকার জায়গা হয়ে দাঁড়িয়েছে। যদিও কায়েনের এতে তেমন কোনো আগ্রহ ছিল না, তবুও পরিস্থিতির কারণে মানিয়ে নিতে হয়েছে। অবশ্য সপ্তাহে 2-1 দিনের বেশি সে মর্নভেইলে থাকে না। বেশিরভাগ সময়ই বাইরে কেটে যায় তার। অনেক রাত গাড়িতেই থেকে যায়, কিন্তু আজ অস্বাভাবিকভাবে ক্লান্তি তাকে চেপে ধরেছে। শরীর আর মন দুটোই বিশ্রাম চাইছে, তাই আজ এখানেই রেস্ট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভাবনাটা মাথায় রেখেই সে রুমে ঢুকে লাইট অন করলো। ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে পা বাড়াতেই হঠাৎ মনে হলো পেছনে যেন কারোর উপস্থিতি আছে। অস্বস্তিকর সেই অনুভূতিতে মুহূর্তেই থেমে গেল সে। ধীরে পেছনে ফিরে তাকাতেই চোখ মুখ কুঁচকে গেল কায়েনসেরাফের। তার থেকে কিছুটা দূরে ড্রেসিং টেবিলের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ইনায়া। পরনে লেডিস শার্ট আর প্যান্ট, চুলে আলগা জুটি, ঠোঁটের কোণে লেগে আছে একেবারে চিন্তাহীন নির্ভীক হাসি, যেন দিন দুনিয়ার কোনো চিন্তাই নেই তার। কায়েনসেরাফ কপাল কুঁচকেই গলার স্বর শক্ত করে প্রশ্ন করলো, এই রুমে কি করছো? কায়েনসেরাফের প্রশ্ন শুনে ইনায়া হেসে ওঠে। নিজের জায়গা ছেড়ে ধীরে ধীরে কায়েনের দিকে এগোতে এগোতে গুনগুন করে গেয়ে ওঠে, ভাবলাম তোমার হৃদয়টাও কিনে নেই, দাম বলো, রসিদ কেটে দাও। আহা, হাই হাই। আবারও ভাবলাম তোমার হৃদয়টা আমারই হোক, দাম বলো না, সঙ্গে সঙ্গেই কিনে নেব। গান গাইতে গাইতেই ইনায়া একেবারে কায়েনসেরাফের সামনে এসে দাঁড়ায়। কায়েনের বিরক্তি যেন আরও ঘনীভূত হয়। গভীর মুখে সে বলে, বেশি বেহায়াপনা হচ্ছে না? ভালোবাসায় আর যুদ্ধে সবই জায়েজ। কায়েনসেরাফ কথার অর্থ বুঝে যায়। ট্রেনিংয়ের সময় কয়েকটা দেশের ভাষা শিখতে হয়েছিল তাকে। বাকিটা শিখেছে আসফারের সঙ্গে এদেশ থেকে ওদেশে ঘুরে বেড়াতে গিয়ে। সে এক পা পিছিয়ে গিয়ে ঠান্ডা গলায় বলে, সব লজিকবিহীন কথা। রুম থেকে বের হও। আই ওয়ান্ট টু রেস্ট নাও। এ বলে আবারও ঘুরে যেতে নিলে ইনায়ের কণ্ঠস্বর হঠাৎই বদলে যায়। এবার আর তাতে খামখেয়ালি ব্যাপারটা নেই ছেলে মানুষই। কেমন এক শীতল সুরে বলে, সময় থাকতে আমার গুরুত্ব বুঝলেন না মেজর সাহেব, আমাকে মূল্যায়ন করছেন না। যখন চিরতরে হারিয়ে যাব তখন যেন আফসোস করতে না হয়। কায়েনসেরাফ এক মুহূর্তের জন্য থেমে যায়।
এ কথায় কোনো বেহায়াপনা নেই, নেই ঠাট্টা, অদ্ভুত এক মাধুর্য মিশে আছে তাতে, যা তার মুখের কঠোর রেখাগুলোকে নরম করে দেয়। পেছনে না ফিরেই সে শান্ত গলায় বলে, আমার জীবন অন্ধকারে ঢাকা, সেখানে আলোর প্রবেশ নিষেধ। সময় থাকতে বুঝে যাও মেয়ে। এনা হাল ছাড়ে না, স্থির স্বরে বলে, আমিও এক অন্ধকার পথের গন্তব্যহীন পথিক। চলুন না একসাথে বাকি জীবনটা হেঁটে যাই মেজর সাহেব। চলুন না বিয়ে করে ফেলি। কায়সারাফ আর কোনো প্রতিউত্তর দেয় না, তার বুক কাঁপছে। এই জীবনে কাউকে জড়ানোর মতো ভুল সে করবে না, তাই নীরবে ওয়াশরুমের দিকে পা বাড়ায়, দরজা বন্ধ করে দিয়ে নিজের ভেতর অস্থিরতাকে নিয়ে। ফিরেও তাকায় না বারবার, বেহায়ার মতো তার সান্নিধ্য দাবি করা মেয়েটার দিকে। সন্ধ্যার পর চেরির চোখ ধীরে ধীরে খুলে যায়, চোখ মেলতেই শরীরে কয়েকটা জায়গা জ্বালা অনুভব করে সে। উঠে বসতে গিয়ে টের পায় আজও কারোর শক্ত বাঁধনে সে আবদ্ধ। সে মানুষটাকে তার চিনতে অসুবিধে হলো না। চেরি বিরক্ত দৃষ্টিতে আসফারের দিকে তাকালো। আসফারের মুখটা চোখের সামনে আসতেই এলারায় বলা প্রতিটি কথা ঝাঁপিয়ে পড়ে তার মনে। মুহূর্তেই শরীর জুড়ে ঘৃণার আগুন জ্বলে ওঠে। রাগে ক্ষোভে নিজের সমস্ত শক্তি একত্র করে আসফারকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয় সে। মানুষ রেখে গেলে শক্তি যে দ্বিগুণ হয়ে যায় আজ তার প্রমাণ মিলল। এক ধাক্কাতেই আসফারকে সরাতে সক্ষম হয়েছে চেরি। আর এক মুহূর্ত দেরি না করে কোনো দিকে না তাকিয়ে সোজা ওয়াশরুমের দিকে চলে যায় সে। হঠাৎ এমন আচরণ আসফারের ঘুম ভেঙে যায়। সে হতভম্ব হয়ে শুয়ে থেকেই তাকিয়ে থাকে চেরির চলে যাওয়ার পথের দিকে। বেডের একপাশে চুপচাপ বসে আছে চেরি। ক্ষুধায় পেটটা মোচড় দিয়ে উঠছে, তবু সে না খাওয়ার জেদে পেট চেপে ধরে রেখেছে। কিন্তু একটু বেশি চাপ পড়তেই ব্যথায় মুখ কুঁচকে যায়। হাত সরিয়ে সোজা হয়ে বসে পড়ে। ঠিক তখনই দরজা খুলে আসফার রুমে ঢুকে। তার পিছু পিছু একজন মেড খাবারের ট্রে ঠেলে ভেতরে নিয়ে আসে। আসফার একবার চেরির দিকে তাকিয়ে চোখের ইশারায় মেয়েটকে চলে যেতে বলে। মেয়েট চলে গেলে সে ট্রলি থেকে স্যুপের বাটিটা তুলে নিয়ে চেরির পাশে একটা টুল টেনে বসে পড়ে। নিজেই চামচে অল্প স্যুপ নিয়ে ফু দিয়ে চেরির মুখের সামনে ধরতেই চেরি মুখ ফিরিয়ে নেয়। এই দৃশ্য দেখে আসফারের রাগ হলেও সে নিজেকে সামলে গভীর গলায় বলে, Don't make me angry, Cherry. It won't be good. আসফারের কঠোর মুখ দেখে চেরি একটু ভয় পায়। তার উপর ক্ষুধাও চেপে বসেছে, তাই আর আপত্তি করে না, চুপচাপ মুখ খুলে দেয়। আসফার ধীরে যত্ন করে তাকে খাইয়ে দেয়। অর্ধেক স্যুপ খাওয়ার পরে চেরি মুখ ফিরিয়ে বলে, আর খাবো না। আসফারের জোর করে না। এক গ্লাস পানি হাতে নিয়ে চেরির মুখের দিকে তাকিয়ে থাকে। চেরি পানি খেয়ে গ্লাসটা হাতে নিয়ে ছলো ছলো চোখে আসফারের দিকে তাকায়। নিজের ভিতরে জমে থাকা কষ্ট আর ধরে রাখতে পারে না, বাদ ভেঙে বেরিয়ে আসে। কেন করলে এমন ইজদান? কি পেলেন আমাকে আপনার বাগদত্তার অপরাধী বানিয়ে? আসফার কথাটা বুঝতে না পেরে কপাল কুঁচকে ফেলে। পরক্ষণেই সকলের ঘটনা মনে পড়ে যায়। নির্বিকার স্বরে বলে, ঠিক কি বলতে চাইছো? দাঁতের নিচে ঠোঁট কামড়ে কান্না আটকে। একটু দয়া হলো না আপনার আমার উপর? জোর জবরদস্তি করলেন আপনি, আর হলাম আমি। জানেন একটা মেয়ের জন্য স্লাট কিংগুলো কতটা ভারী আর অপমানের? এই বোঝা কাঁধে নিয়ে বেঁচে থাকা খুব কষ্টের। আমি পারছি না। আমি আপনার কি ক্ষতি করেছি আমি জানি না, কিন্তু সত্যি বলছি আমি এভাবে বাঁচতে পারছি না। দয়া করে হয় মেরে ফেলুন আমায়, নয়তো মুক্তি দিন আমায়, প্লিজ ইজদান। আসফার এতক্ষণ চুপচাপ চেরির সব কথা শোনে। তারপর শান্ত মুখে চেরির হাত থেকে গ্লাসটা নিয়ে বলে, বড্ড বেশি কথা বলো তুমি, খুব বেশি, আর সেটা ভীষণ বিরক্তিকর। এই বলে আসফার নিজের জায়গা থেকে উঠে রুম থেকে বেরিয়ে যায়। আর তার চলে যাওয়ার দিকে তাকিয়ে চেরি মুখ চিপে কেঁদে ওঠে। তবে মেয়েটা নিজের কষ্টের ভিড়ে একবারও খেয়াল করেনি আজ আসফারের তার প্রতি ব্যবহার অন্যরকম ছিল। সাথে সে ইজদান বলে ডাকাতেও প্রতিক্রিয়া দেখায়নি। জঙ্গলবাড়ির ভেতরে অবস্থিত কঙ্কাল রুমের দিকে ধীরে পা এগিয়ে যাচ্ছে আসফার। তার হাতে ধরা সোনালী রঙের একটি পেনড্রাইভ, অল্প আলোতেও যা ঠান্ডা ঝিলিক ছড়াচ্ছে। মূল কক্ষে পৌঁছানোর আগে একটি সরু করিডোর, দুই পাশে দেয়ালে ঝুলছে বিভিন্ন পেন্টিং, আর সেই পেন্টিংগুলোর মাঝেই শোভা পাচ্ছে এক একটি মানব কঙ্কাল। নিস্তব্ধতা আর মৃত্যুর গন্ধে ভরা সেই চিকন পথ পেরিয়েই সে প্রবেশ করে মূল রুমে। ঘরের একেবারে মাঝখানে কৃত্রিম উপায়ে তৈরি একটা বিশাল শুকনো গাছ। গাছটির একমাত্র ডালে ঝুলছে একটি কঙ্কাল, নাফের কঙ্কাল। কেমিক্যাল প্রক্রিয়ায় দেহকে কঙ্কালে পরিণত করা হয়েছে। আসফার ইজদান এদের
নিজের শোপিস বলে গণ্য করে। তবে সব লাশ তার সঙ্গে ঠাঁই পায় না। কোনটা থাকবে কোনটা থাকবে না সেই সিদ্ধান্ত একমাত্র তারই। তার মতে মানসম্পন্ন কঙ্কালই তার কালেকশনের যোগ্য হতে পারে। আসফার গাছটির সামনে এসে থামে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নাফের ঝুলন্ত কঙ্কালটির দিকে। নির্বিকার অনুভূতিহীন দৃষ্টিতে আসফারের বাঁ পাশে সামান্য পেছনে দাঁড়িয়ে আছে কায়ান সারাফ। সে ফোনে দ্রুত কিছু চেক করে নিয়ে গম্ভীর কণ্ঠে বলে, মাস্টার্স, কিছু জানানোর ছিল। Say it. দিন পর ওয়ার্ল্ড মাস্টার আসছে। সেই দিনই সকালে জাহাজে রাশিয়ায় পৌঁছাবে, আর সন্ধ্যায় সেলিব্রেশন পার্টি আয়োজন করা হয়েছে। কিন্তু কিন্তু কি? মর্ন ভ্যালি এইটাই প্রথম এত বড় আয়োজন, তাই ইনভাইট ম্যানেজমেন্ট আজ রাত থেকে ডেকোরেশন শুরু করতে চায়। আপনি অনুমতি দিলে তারা রাতেই নিজেদের টিম নিয়ে আসবে। ওকে, কাজ শুরু করতে বলো। আর যারা যারা আসবে তাদের সব ডিটেলস আমাকে আগে পাঠাবে। ওকে মাস্টার। নিস্তব্ধ কঙ্কাল রুমে আবার নেমে আসে গভীর নীরবতা। ঝুলন্ত কঙ্কালগুলোর ছায়া দেয়ালে তুলতে থাকে মৃত্যুর নীরব সাক্ষীর মতো। নতুন খোলা একটি ক্যাফেতে মুখোমুখি বসে আছে নীল আর মিলি। মিলি চোখের সানগ্লাসগুলি টেবিলের উপরে রাখে। ক্যাফেটা যেহেতু একেবারেই নতুন, তাই দুপুরের এই সময়েও ভিড় বেশ। চারপাশে মানুষের কোলাহল, টেবিল ভর্তি অতিথি দেখেই বোঝা যায় নিরিবিলি কোনো জায়গা এখানে নেই। আর ঠিক এই কারণেই নীল জায়গাটা বেছে নিয়েছে। গোপন কথা ভিড়ের মাঝেই বলা সবচেয়ে নিরাপদ। এর মধ্যেই ওয়েটার এসে 2 কাপ কফি রেখে যায়। কফির উষ্ণ ভাব উঠছে। মিলি ধীরে কাপে চুমুক দিয়ে চোখ তুলে নীলের দিকে তাকিয়ে বলে, নীল সাহেব, কি জানতে পারলেন? নীল কোনো উত্তর দেওয়ার আগে ঠোঁটে আঙ্গুল তুলে ইশারায় মিলিকে চুপ থাকতে বলে। তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতেই নিজের বাঁ পাশের দেয়ালে আয়নায় একবার ভালো করে তাকায়। কয়েক সেকেন্ডের নীরবতা ভেঙেই সে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলে ওঠে, রৌনক মির্জা, আড়ালে না থেকে এবার সামনে আসুন। লুকিয়ে লুকিয়ে কি শুনছিলেন? হায়দার পরিবারের তথ্য বের করার সময় রৌনকের সম্পর্কেও অনেক তথ্য তার সামনে এসেছে। তাই তো দেয়ালে লাগানো আয়নায় রৌনকের প্রতিবিম্ব দেখে সে চিনতে পেরেছে। হঠাৎ এমন কথায় রৌনক চমকে উঠল। এই ক্যাফেটি আসলে তারই। নিজের নামের আড়ালে রেখে নিছক শখের বশেই দাঁড় করিয়েছে সে। আজ এখানে এসেছে শুধু ক্যাফের অবস্থা একটু পর্যবেক্ষণ করতে। কিন্তু ঢুকেই তার চোখ পড়ে মিলির দিকে। প্রথমে কপাল কুঁচকে তাকালেও পরক্ষণেই মনে হয় মিলির কাছ থেকেই হয়তো চেরির কোনো খবর পাওয়া যেতে পারে। সেই আশাতেই সে আড়াল থেকে কথোপকথন শুনছিল। এত সহজে ধরা পড়ে যাবে রৌনক ভাবতেও পারেনি। তবে এখন যেহেতু বিষয়টা প্রকাশ হয়ে গেছে, লুকিয়ে থাকার আর মানে নেই। আড়াল ছেড়ে সরাসরি সামনে গিয়ে কথা বলাই ভালো। নিজের ভাবনা থেকে বেরিয়ে রৌনক উঠে দাঁড়ায়। ধীরে ধীরে নিজের জায়গা ছেড়ে মিলিদের টেবিলের সামনে এসে দাঁড়ায়। রৌনককে সামনে দেখা মাত্রই মিলি খানিকটা ভরকে যায়। আর নীলের তীক্ষ্ণ অনুসন্ধানী দৃশ্যটি দেখে নিজের সিদ্ধান্তে আরো দৃঢ় হয় সে। মিলি উঠে দাঁড়িয়ে কর্কশ বলে, চেরির খোঁজ জানার আশায়। হঠাৎ চেরির খবর জানতে মরিয়া হয়ে লুকিয়ে কথা শোনার এত কারণ কি? রৌনক এক মুহূর্ত চুপ থাকে, তারপর ধীরে কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, আমি চেরিকে ছোটবেলা থেকে চিনি। গত বছর দেশের বাইরে চলে যাই, ফিরে এসে শুনি চেরির আর কোনো খোঁজ নেই। 2 বছর ধরে মেয়েটা আমার মনে বাস করে, অথচ নিজের ঠিকানায় জানার আগে সে কোথায় যেন হারিয়ে গেছে। বলুন তো, হৃদয়বাসীকে খুঁজে পেতে মরিয়া হব নাই বা কেন? রৌনকের কথায় যে গভীর বেদনা লুকিয়ে আছে তা সে নিজেই সবচেয়ে ভালো জানে। এতক্ষণ নীরবে সব শুনে নীল শান্ত কণ্ঠে বলে, রাত ঠিক 9টা। মর্নভেলের ছাদে বড়সড় একটি শাল জড়িয়ে নিঃশব্দে দাঁড়িয়ে আছে চেরি। আজই প্রথম সে এই ভিলার ছাদে এসেছে। ভিলার সামনে বিস্তৃত নির্জন রাস্তা আর পেছনে গভীর জঙ্গল, দুটাই কুয়াশার চাদরে ঢাকা। ঝাপসা ঝাপসা চোখ পড়ছে। হিমশীতল বাতাস বারবার এসে চেরির শরীর ছুঁয়ে যাচ্ছে, আর প্রতিবারই সে অজান্তেই কেঁপে উঠছে। ছাদের কিনারায় রেলিংয়ে ভর দিয়ে উদাস চোখে সে তাকিয়ে আছে জঙ্গলের দিকে। অন্য কোনো সময় হলে ভয়ে এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকতে পারত না সে, অথচ আজ আশ্চর্য রকমের শান্ত লাগছে তার। ভয় নেই, বরং এক ধরনের অদ্ভুত স্বস্তি। আসফারের রুমে থাকতেই তার দম বন্ধ হয়ে আসে। এলাকার সঙ্গে দেখা হওয়ার পর থেকে দিনে আর আসফারের দেখা মেলে না, কিন্তু রাত নামলেই সব বদলে যায়।
জোর করেই সে চেরিকে তে মত্ত হয়। তারপর নিজের কৃতিত্ব ফলিয়ে চেরিকে বুকে চেপে ধরে ঘুমিয়ে পড়ে। চেরি চাইলেও বাধা দিতে পারে না। অসহায় হয়ে ঠিক সেভাবেই পড়ে থাকে, নীরব, ভাঙা, নিস্তেজ। এত দুর্বল হতে কে বলেছিল তাকে? একটু সাহসী হলে, একটু প্রতিবাদী হলে হয়তো পারতো কিছু বলতে, কিছু থামাতে। কিন্তু কেন সে এমন হলো? হঠাৎই বাবার কথা মনে পড়ে যায়। কেন তার বাবা তাকে রাজকন্যার মতো সব আবদার পূরণ করে দিল, কিন্তু রানীর মতো শক্ত হতে শেখালো না? কেন তাকে শিখিয়েছিল বিশ্বাসঘাতকতা করার সবচেয়ে বড় পাপ? অথচ সেই বাবাই ছিল তার জীবনের প্রথম বিশ্বাসঘাতক। এই ভাবনাটুকু মাথায় আসতেই চেরির চোখের কোণ ভেজে ওঠে। এক ফোঁটা জল নিঃশব্দে গড়িয়ে পড়ে অন্ধকার ছাদের মেঝেতে, ঠিক যেমন নিঃশব্দে ভেঙে যায় তার ভেতরের মানুষটা। ভারী কদমে ছাদের মেঝেতে পা রাখে আসফার। এই তো কিছুক্ষণ আগেই সে ভিলায় ফিরেছে। নিজের রুমে ঢুকেই চেরিকে না পেয়ে মুহূর্তেই সিসি ক্যামেরা চেক করছিল। স্ক্রিনে স্পষ্ট দেখা গেছে চেরি ছাদের সিঁড়ি বেয়ে উপরে উঠছে, কিন্তু আর নিচে নামেনি। সেই থেকেই আসফার সোজা ছাদের দিকে এগিয়ে এসেছে। ছাদে উঠে চারপাশ চোখ বোলাতেই এক কোণায় দাঁড়িয়ে থাকা চেরিকে দেখতে পায় সে। দেরি না করে দ্রুত পায়ে তার কাছে গিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এই শীতের মধ্যে এখানে দাঁড়িয়ে আছো কেন? চেরি কোনো উত্তর দেয় না, ঠোঁট দুটো শক্ত করে চেপে ধরে থাকে। মুখ দিয়ে একটি শব্দও বের হয় না। উত্তর না পেয়ে আসফার চোয়াল শক্ত করে ওঠে, দাঁত চেপে আবারও বলে, আমি তোমার কাছে কিছু জানতে চাইছি। এমনি। এই এক শব্দের জবাবে আসফার যেন দমে যায়। দীর্ঘশ্বাস ফেলে কণ্ঠটা কিছুটা নরম করে বলে, নিচে চলো, সারাদিন ঠিক করে কিছু খাওনি, এখন খেয়ে ঘুমোবে। চেরির কণ্ঠে কোনো পরিবর্তন নেই, আগের মতোই নির্লিপ্তভাবে বলে, ক্ষুধা নেই, আর একটু থাকি। এবার আসফার আর ধৈর্য রাখে না। চেরির হাত ধরে টেনে নিজের দিকে আনতে গিয়ে বলে, না, চলো নিচে। চেরি এক পাও নড়ায় না, ঠিক যেভাবে দাঁড়িয়েছিল সেভাবেই স্থির হয়ে থাকে। বিরক্তি চেপে আসফার বলে ওঠে, আমার কথার অবাধ্য হয়ে না রেড ওয়াইন, আমি সহ্য করতে পারি না। তবুও চেরি নড়ে না, একটুও না। এবার আসফারের কণ্ঠ ভারী হয়ে ওঠে, এসব করে যদি ভেবে থাকো তুমি আমার থেকে নিস্তার পাবে, তাহলে সেটা তোমার ভুল ধারণা। এই কথারও কোনো জবাব নেই চেরির। সে শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কুয়াশার আধা ঢাকা চাঁদের দিকে। চোখ দুটোতে নেই কোনো প্রতিবাদ, নেই অভিযোগ, শুধু নিস্তব্ধতা, গভীর আর ক্লান্ত। এই নীরবতায় আসফারকে আরো অস্থির করে তোলে। দাঁতে দাঁত চেপে সে বলে যাচ্ছিল, আমি কিছু কিন্তু বাকিটা আর বলা হয় না। চেরি হঠাৎ এমন এক কাজ করে বসে যার জন্য আসফার একেবারেই প্রস্তুত ছিল না। চেরি ধীরে ঝুঁকে পড়ে আসফারের বুকে, খুব হালকা করে মাথা ঠেকায় সেখানে। ভাঙা, ক্লান্ত, প্রায় নিভে আসা কণ্ঠেই বলে, বড্ড ক্লান্ত আমি। এই আচরণে আসফার বিস্ময়ে চূড়ান্ত সীমায় পৌঁছে যায়। ঠিক তখনই চেরি আবার ফিসফিস করে বলে ওঠে, আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরুন না, মনে হয় আমি পড়ে যাচ্ছি। এই কথার সঙ্গে সঙ্গেই চেরি নিজের ভারসাম্য হারায়, আসফারের বুকের উপরে ঢলে পড়ে। পড়ে যাওয়ার আগেই আসফার শক্ত হাতে তাকে জড়িয়ে ধরে। এবার সে পুরো মনোযোগ দিয়ে চেরির দিকে তাকায়। শীতে চেরির গা লাল হয়ে গেছে, ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। সে এখনো পুরোপুরি অজ্ঞান নয়, নিভু নিভু চোখে তাকিয়ে আছে। এক মুহূর্ত দেরি না করে আসফার চেরিকে পাজাকোলা করে তুলে নেয়। সিঁড়ির দিকে হাঁটা ধরতেই চেরি অজ্ঞান প্রায় অবস্থায়। যাকে এই মুহূর্তে সে দুনিয়ার সবচেয়ে বেশি ঘৃণা করে তাকেই তারই বুকে মুখ গুজে ধরে, দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে আসফারের গলা। চেরি এই ছোট্ট কাজে আসফারের বুক কেঁপে ওঠে। বড় বড় শ্বাস নিতে নিতে সিঁড়ি বেয়ে নেমে যায়। রাত তখন ঠিক 10টা। ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের ভিড়ে আজকে নিখুঁতভাবে মিশিয়েছে। মর্নভেলের ভিতরে প্রবেশ করছে নীল। বাইরে থেকে দেখলে তাকে আলাদা করে চেনার কোনো উপায় নেই। সে এখন একজন সাধারণ কর্মী, ডেকোরেশনের ব্যবস্থায় ডুবে থাকা আরও 10 জনের একজন। ননভেলির সীমানায় পা রাখার আগেই সে নিজের অস্তিত্ব মুছে ফেলেছে। অফিসের রেকর্ড, জাতীয় পরিচয়পত্র, যে কোনো নথিতে তাকে খুঁজলে এখন শুধু একটি শব্দই মিলবে, মৃত। নিজের পরিচয় নিজ হাতেই সমাধিস্থ করেই সেখানে এসেছে। প্রতিটি পদক্ষেপ সে ফেলছে অত্যন্ত সাবধানে, চোখ কান খোলা, নিঃশ্বাস পর্যন্ত নিয়ন্ত্রিত। এই মিশনে সে কাউকেই সঙ্গে আনেনি, নিজের টিমের কাউকেই না, কারণ তাদের সবারই পরিবার আছে, দিন শেষে ফিরে যাওয়ার মানুষ আছে। তার নেই, সে একা। এই যাত্রায় ঝুঁকি ভাগ করে নেওয়ার অধিকার সে কারোর উপরে চাপাতে চায়নি। এই অভিযানে সে একাই থাকবে।
এখন নীলের একমাত্র লক্ষ্য চেরিকে নিরাপদে মর্নভিল থেকে বের করে আনা। একবার যদি সে এতে সফল হয় তাহলে আর কিছুই তার বাকি থাকবে না। তারপর তারপর সে নিজ ইচ্ছায় আসফারিস্তানের সামনে ধরা দেবে। আত্মহত্যা নয়, সে সেই পথই বেছে নেবে না, বরং নিজের শেষটা সে তার অস্তিত্ব স্বস্তির সঙ্গেই চায়। নীলের বিশ্বাস এই পৃথিবীতে তার আর কোনো কাজ অবশিষ্ট নেই। আজ না এলেই কাল আসতেই হতো। এই মর্নভিল ছিল তার শেষ গন্তব্য। একদিন না একদিন আসতেই হতো। সব ভাবনা মাথার ভিতরে ঘুরপাক খেতে খেতে নীল দীর্ঘশ্বাস ফেলে। চারপাশে চোখ বুলিয়ে নিতে নিতে সে মস্তিষ্কে যেন পুরো জায়গাটাই স্ক্যান চালায়। কোথায় ক্যামেরা, কোথায় গার্ড, কোথায় অন্ধকার। আজকে রাতটা শুধু একটি মিশন নয়, এটা নীলের জীবনের শেষ কাজ। মিলি ধীরে পায়ে নিজের আলমারির সামনে গিয়ে দাঁড়ায়। আলমারির একেবারে পাশের গোপন ড্রয়ারটা খুলে বের করে আনে একটি হালকা ক্রিম রঙের বক্স। বক্সটি খুলতেই ভেতর থেকে বেরিয়ে আসে একটি হেয়ারপিন। দেখতে নিছকই নান্দনীয় অলংকার, অথচ বাস্তবে এক নিখুঁতভাবে লুকিয়ে রাখা অস্ত্র। হেয়ারপিনটি সোনালি আবরণে মোড়ানো। লম্বা দণ্ডটি আলতো টান দিতেই ভেতর থেকে বেরিয়ে আসে সরু চকচকে একটি তলোয়ার। তার ধার তীক্ষ্ণ, কিন্তু ঝলমলে নয়, বরং এমন এক নিঃশব্দ উজ্জ্বল্য যেন আলো নিজেই তার গায়ে এসে নিভে যায়। আকারে ছোট হলেও উপস্থিতিতে ভীষণ ভারী। এটি যুদ্ধক্ষেত্রের জন্য নয়, বরং কাজ থেকে নীরবে এক নিঃশ্বাসে কাজ শেষ করার জন্য তৈরি। হাতুড়ির কাছে বসানো সাদা ফুলের মতো অলংকারটি প্রথম দর্শনেই নিরীহ লাগে, কিন্তু তার ঠিক নিচেই ঝুলে থাকা মুক্তা আর সোনালি চেনের দোলায় এক অদ্ভুত ওজন, যেন প্রতিটি দুলের ভেতরে জমে আছে পুরনো রক্তের স্মৃতি, না বলা ইতিহাস। চুলে গোছা থাকলে কেউ কোনো সন্দেহই করতে পারবে না। দরবার হোক, নাচঘর কিংবা উৎসব, সবখানেই এটি কেবল সাজ হিসেবেই চোখে পড়ে। কিন্তু অন্ধকার মুহূর্তে যখন শব্দের যে নিস্তব্ধ দ্রুত হয়, তখন এই হেয়ারপিন আর অলংকার থাকে না, এটি হয়ে ওঠে মৃত্যুর মতো নিখুঁত ওয়েপন। এই অস্ত্রটি মিলির জন্য কাস্টমাইজ করা, তবে একদিন এমনভাবে কাজে লাগবে তা সে নিজেও কখনো ভাবেনি। আসফারিস্তানের পার্টিতে তাদের পরিকল্পনা অনুযায়ী সে যাবে একজন এক্সট্রা ড্যান্সার হিসেবে। সাজ, আলো, সঙ্গীতের ভিড়ে কেউ বুঝবেও না মৃত্যু ঠিক কতটা কাছে লুকিয়ে আছে। সব চিন্তা মাথায় নিয়ে এমিলি বক্সটি বন্ধ করে সামনে রেখে বাবাকে খুঁজতে বেরিয়ে পড়ে। রিজভী শেখ কোথায় আছেন সে জানত না। চিত্রা শেখ এখন আগের তুলনায় একটু সুস্থ, বেশি কথা বলেন না, তবে চোখ মেলে তাকান, হুমহা করে উত্তর দেন। তাকে বাড়িতেই রাখার ব্যবস্থা করা হয়েছে। সঙ্গে আছে দুজন দক্ষ নার্স। রিজভী শেখ তখন নিজের ঘরেই চিত্রা শেখের পাশেই বসেছিলেন। ঠিক সেই সময় মিলি দরজার সামনে দাঁড়িয়ে আলতো করে নক করে বলে, Dad, I have something important to talk to you about. Will it be some time? হ্যাঁ অবশ্যই, সময় আছে, ভেতরে এসো। Mom, ডিস্টার্ব হবে, অন্য রুমে কথা বলি। আচ্ছা, তুমি স্টাডি রুমে যাও, আমি আসছি। আর কথা না বাড়িয়ে মিলি ঘর ছেড়ে স্টাডি রুমের দিকে এগিয়ে যায়। চুপচাপ বিছানার একপাশে কমফোর্ট গায়ে শুয়ে আছে চেরি। আজ আশ্চর্যজনকভাবে আসফার তার সঙ্গে কোনো ঘনিষ্ঠ হওয়ার চেষ্টাই করেনি, বরং নিজ হাতে তাকে খাইয়ে দিয়ে ঘুমাতে বলেছে। আর এখন কিছু দূরে বসে ল্যাপটপে কাজ করছে। কিন্তু চেরির ঘুম আসছে না। 1 ঘন্টারও বেশি সময় কেটে গেছে। চোখে ঘুম, শরীরের ক্লান্তি, তবু মনে হচ্ছে ভিতরে কোথাও একটা শূন্যতা রয়ে গেছে। ক্ষণে ক্ষণে সে নড়ে উঠছে, পাশ বদলাচ্ছে। ঘুমের দরজায় পৌঁছেও যেন ঢুকতে পারছে না। অস্থিরতা ধীরে ধীরে বুকের ভেতরে জমে কান্নার রূপ নিতে চলেছে। আর এভাবেই আর থাকতে না পেরে সে উঠে বসে। চোখ দুটো জ্বালা করছে, গলা ধরে আসছে। একবার ঘাড় ঘুরিয়ে আসফারের দিকে তাকায়, আবার সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নেয়। এভাবেই কয়েক মিনিট চুপচাপ বসে চোখ বন্ধ করে ঝিম ধরে থাকে। হঠাৎ আসফারের ভারী কণ্ঠ ভেসে আসে। হোয়াট হ্যাপেন? ঘুমাচ্ছ না কেন? কণ্ঠস্বরটা কানে পড়তেই চেরি কেঁপে ওঠে। লালচে চোখ মেলে তাকায় তার দিকে। আসফার আগে থেকেই তাকিয়েছিল চেরির দিকে। সেই ক্লান্ত এলোমেলো চোখ দুটো দেখেই সে ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ায়। ধীরে ধীরে এগিয়ে এসে গম্ভীর ভঙ্গিতে বুকে হাত ভাঁজ করে বলে, কি সমস্যা? আসফারকে কাছে আসতে দেখে চেরি অজান্তে একটু পিছিয়ে যায়। তারপর আমতা আমতা করে বলে, ঘুম আসছে কিন্তু ঘুমোতে পারছি না। কেন? কি সমস্যা? জানি না। এক পলক চুপ করে তাকিয়ে থেকে আসফারের নিজেই বিছানায় উঠে বসে।
তারপর আচমকাই চেরিকে টেনে নিজের বুকের সাথে চেপে ধরে শুয়ে পড়ে। এক হাত চেরির কোমরে, আরেক হাত মাথার পেছনে রেখে নিচু স্বরে বলে, ঘুমাও। হঠাৎ এমন ঘটনায় চেরি অবাক হয়ে মাথা তুলতে চাইলে আসফার আবারও বলে, Stop moving. Close your eyes and sleep. চেরি কিছুক্ষণ চুপচাপ সেভাবেই পড়ে থাকে। তারপর কচ্ছপের মতো আবার একটু মাথা তোলে। আসফারের চোখ তখন বন্ধ ছিল। চেরির নড়াচড়ায় সে চোখ খুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই চেরি কাঁপা কণ্ঠে বলে, লাইট নিভি। চেরিকে আর কথা শেষ করতে না দিয়ে আসফার বলে ওঠে, Ikko, turn off the lights.